ওয়েলকাম টু স্কুল অফ মেরিট। যারা যারা স্কুল অফ মেরিটের অনলাইন প্ল্যাটফর্মে আমার সাথে ক্লাসে এসেছো, প্রত্যেককে আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আজকের ক্লাসে আমি আলোচনা করব টেন্স পার্ট 4, অর্থাৎ টেন্সের উপরে আমরা ইতিমধ্যে তিনটি পার্ট করিয়েছি, 1, 2 অ্যান্ড 3। এই তিনটি পার্টে আমরা টেন্সের বেসিক লেভেল থেকে শুরু করে মোটামুটি ধারাবাহিকভাবে একটা পর্যায় পর্যন্ত এসেছি। আজকে পার্ট 4 যে ক্লাসটা রয়েছে, এই পার্ট 4-এ আমাদের আলোচ্য বিষয় হচ্ছে পাস্ট টেন্স। তাহলে চলো আমরা দেখে নিই যে আজকে আমরা কোন কোন বিষয়গুলো আলোচনা করতে যাচ্ছি। তো পাস্ট টেন্স হচ্ছে সাধারণত ওই ক্রিয়ার কাজগুলো, যেই কাজগুলোর মধ্যে এমন একটা ভাব প্রকাশ পায় যেটা কোনো একটা কাজ অতীতে সম্পন্ন হয়ে গেছে এরকম বোঝায়। যেমন কথায় কথা, আমি গতকাল আগরতলা গিয়েছিলাম। এই যে সেন্টেন্সটা আমি লিখলাম, এই সেন্টেন্সটা থেকে তোমরা প্রত্যেকেই বুঝতে পারছো যে এক্ষেত্রে ক্রিয়ার কাজটা অতীতে সম্পূর্ণ হয়ে গেছে। অর্থাৎ এই ধরনের যে বাক্যগুলো, যে বাক্যগুলোর মধ্যে কোনো একটা ক্রিয়ার কাজ অতীতে শেষ হয়ে গেছে এরকম বোঝাবে, প্রত্যেকটাই হবে পাস্ট টেন্স। তো এই পাস্ট টেন্সের অন্তর্গত যে পার্ট রয়েছে চারটা, এই চারটা ভাগ নিয়ে আমি আজকের ক্লাসে আলোচনা শুরু করছি। তো সে পাস্ট টেন্সের মধ্যে আমাদের প্রথম যে পার্টটা, সেই প্রথম পার্টটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট ইনডিফিনিট টেন্স। তোমরা ইতিমধ্যে প্রেজেন্ট টেন্সের মধ্যে প্রেজেন্ট ইনডিফিনিট করেছো, তো একই রকম ভাবে এই পাস্ট টেন্সের মধ্যেও পাস্ট ইনডিফিনিট টেন্স রয়েছে। ইনডিফিনিট কথাটার অর্থ হচ্ছে অনির্দিষ্ট। অনির্দিষ্ট মানে হচ্ছে যে ক্রিয়ার কাজটা করা হয় ওই ক্রিয়ার কাজের সময়টা উল্লেখ থাকে না, সেটাই হচ্ছে অনির্দিষ্ট। বর্তমানকালে আমরা যে কাজগুলো করি ওইগুলোর সময় নির্দিষ্ট থাকে না, ওইগুলো হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট। আমি ভাত খাই, আমি যাই, আমি করি, কোনোটারই সময় মেনশন করা নেই, অনির্দিষ্ট সময়ে হয়। একই রকম ভাবে কোনো একটা ক্রিয়ার কাজ অতীতে হয়েছে কিন্তু সময়টা উল্লেখ নেই। যেমন সে ভাত খেয়েছিল, সে ভাত খেয়েছিল, এই ছিল কথাটা থাকবে প্রত্যেকটা বাক্যের মধ্যে, তাহলে সেটা অতীতকাল হয়ে যায়। তো সে ভাত খেয়েছিল, এক্ষেত্রে কিন্তু আমি বুঝতে পারছি না বা তোমরাও বুঝতে পারছো না সে কোন সময়ে ভাত খেয়েছিল। তার মানে তার কাজের সময়টা অনির্দিষ্ট রয়ে গেছে, যার কারণে এটা হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। এরকম যত বাক্য রয়েছে প্রত্যেকটা বাক্যই পাস্ট ইনডিফিনিট টেন্সের মধ্যে পড়বে। তো আমরা এখন দেখে নেব এই পাস্ট ইনডিফিনিট টেন্সগুলোকে আমরা কিভাবে গঠন করব। তো পাস্ট ইনডিফিনিট টেন্সগুলোকে গঠন করার জন্য প্রথমত আমরা সাবজেক্ট লিখব, কারণ সাবজেক্ট প্রত্যেকটা সেন্টেন্সেই শুরু হয় সাবজেক্ট দিয়ে। সাবজেক্টের পর আমরা লিখব ভার্বের পাস্ট ফর্ম। তোমরা যারা ধারাবাহিকভাবে আমার ক্লাসগুলো করছো, প্রেজেন্ট ইনডিফিনিটের মধ্যে 2 নাম্বার পয়েন্টটা ছিল ভার্বের প্রেজেন্ট ফর্ম, যেহেতু ওইটা প্রেজেন্ট ইনডিফিনিট ছিল। আর আজকেরটা হচ্ছে আমাদের পাস্ট ইনডিফিনিট, যার কারণে আমাদের এই ক্ষেত্রে পাস্ট ফর্মটাকে ব্যবহার করতে হবে। আফটার দেন আমাদেরকে অবজেক্ট লিখতে হবে। তো এই হচ্ছে আমাদের গঠনটা। এবার চলো আমরা দেখে নেই একটা এক্সাম্পল দিয়ে। একটু আগে লিখেছিলাম যে সে ভাত খেয়েছিল। এই যে সে ভাত খেয়েছিল, এটাকে কিভাবে আমরা এই নিয়ম দিয়ে ইংরেজিতে ট্রান্সলেশন করব। প্রথমত সাবজেক্ট হচ্ছে সি অথবা হি, ভার্ব হচ্ছে খাওয়া। তো খাওয়া মানে হচ্ছে ইট, আর ইটের পাস্ট ফর্ম, যেহেতু ভার্বের পাস্ট ফর্ম লিখতে হবে, ইটের পাস্ট ফর্মটা হচ্ছে এইট, তাহলে সি এইট। অবজেক্ট লিখতে হবে, অবজেক্টটা কি, অবজেক্টটা হচ্ছে ভাত, তার মানে রাইস। তাহলে কত সহজভাবে আমরা করে নিতে পারলাম। সিমিলার এক্সাম্পল দিচ্ছি, তাহারা কাজটি করেছিল। এক্ষেত্রেও কিন্তু তাহারা যে কাজটা করেছিল, কাজ করার সময় উল্লেখ নেই, তার মানে পাস্ট ইনডিফিনিট টেন্স।
তো তাহারা মানে হচ্ছে দে। এবার করা, করা মানে ডো, আর ডো এর পাস্ট ফর্মটা কি? পাস্ট ফর্মটা হচ্ছে ডিড। কি করেছিল? কাজটি। কাজটি মানে দি ওয়ার্ক। তাহলে আমরা সহজেই এই পাস্ট ইনডিফিনিটের যে সেন্টেন্সগুলো রয়েছে, বাংলাতে যে বাক্যগুলো রয়েছে, ওইগুলোকে আমরা ইংরেজিতে ট্রান্সলেট করে লিখতে পারি। তো শুধু এটাই খেয়াল রাখবে যে সাবজেক্টের পরে ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার করতে হয়, সেটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট। আর সাবজেক্টের পরে যেগুলোতে ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করতে হয়, ওইগুলো হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট। তাহলে আমাদের ইনডিফিনিট শেষ হয়ে গেল। এখন আমি আলোচনা করব পাস্ট কন্টিনিউয়াস নিয়ে। পাস্ট কন্টিনিউয়াস, তোমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াসের কথা নিশ্চয়ই মনে রয়েছে। প্রেজেন্ট কন্টিনিউয়াস ছিল বর্তমানে চলছে, তাহলে পাস্ট কন্টিনিউয়াসটা কি হবে? অতীতে চলছিল, এই ছিল কথাটা উল্লেখ থাকবে। এক্সাম্পল, সে কাজটি করছিল। সে কাজটি করছিল, তার মানে তার কাজটা অতীতে চলছিল। সে ভাত খাচ্ছিল, সে সেখানে যাচ্ছিল। অর্থাৎ এই ছিল কথাটা থাকবে এবং অতীতকালে সেটা চলছিল এরকম একটা ভাব প্রকাশ পাবে, সেগুলোই হবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। চলো আমরা এবার গঠনটা দেখে নিই যে কিভাবে আমরা এই পাস্ট কন্টিনিউয়াস টেন্সগুলোকে গঠন করব। 1 নম্বরে আমাদেরকে লিখতে হবে সাবজেক্ট। সাবজেক্টের পরপর আমাদেরকে লিখতে হবে ওয়াজ অথবা ওয়ার। তোমাদের মনে আছে যখন আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস করেছিলাম, সাবজেক্টের পরপর আমরা ইজ অথবা এম অথবা আর ব্যবহার করেছিলাম। তো সেই ইজ এম আর এর পাস্ট ফর্মে হচ্ছে ওয়াজ বা ওয়ার। তো সেই ওয়াজ অথবা ওয়ার আমাদেরকে ব্যবহার করতে হবে। নাম্বার 3, ভার্বের সাথে আইএনজি আমাদের যোগ করতে হবে এবং নাম্বার 4 আমাদেরকে অবজেক্ট লিখতে হবে। তো চলো আমরা এবার একটা এক্সাম্পল করে নেই। সে ভাত খাচ্ছিল। তাহলে এটা যদি একটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়, আমরা প্রথমে লিখব শি অথবা হি। এবার শি অথবা হি এর সাথে ওয়াজ আর ওয়ার এর মধ্যে কি বসবে? মনে রাখবে, সাবজেক্টটা যদি একজন বোঝায় বা একটি বোঝায় তার সাথে ওয়াজ হবে, আর একের বেশি যদি বোঝায় তার ক্ষেত্রে আমাদেরকে ওয়ার লিখতে হবে। তাহলে শি ওয়াজ হবে যেহেতু একজন বোঝাচ্ছে। এবার ভার্বের সাথে আইএনজি, 3 নাম্বারটা কি? ভার্বের সাথে আইএনজি। তো ভার্বটা কি? খাওয়া। খাওয়া মানে ইট, তাহলে ইটের সাথে আইএনজি দিলে কি হবে? ইটিং। কি খাচ্ছিল? ভাত, রাইস। তাহলে আশা করি বুঝতে পেরেছো। তাহলে সেম আরেকটা এক্সাম্পল চলো আমরা প্র্যাকটিস করে নেই। তাহারা মাঠে খেলছিল। তো তোমরা নিজেরাই করতে পারবে। দে, দের সাথে তো আর ওয়াজ হবে না কারণ তাহারা অনেক বুঝিয়েছে। দে ওয়ার। কি করছিল? খেলছিল। খেলা মানে প্লে, তাহলে হবে প্লেইং, আইএনজি যোগ করতে হবে। কোথায় খেলছিল? মাঠে, ইন দি গ্রাউন্ড। তারা মাঠে খেলছিল। তাহলে এই সেন্টেন্সগুলি হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস এবং এগুলোকে তোমরা এই নিয়ম অনুসারে ইংরেজিতে ট্রান্সলেশন করবে। এবার চলো আমরা 3 নম্বর পার্টে চলে যাই। নাম্বার 3টা হচ্ছে পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট টেন্স কোনগুলি হবে? পাস্ট পারফেক্ট টেন্স হবে যে অতীতকালে দুটো কাজ চলছিল, এই দুটো কাজের মধ্যে একটি কাজ আগে হয়েছে, একটি কাজ পরে হয়েছে, এরকম যদি বোঝায় তখন যে কাজটা আগে হয়েছিল সেটা হবে পাস্ট পারফেক্ট, যে কাজটা পরে হয়েছিল সেটা হবে পাস্ট ইনডেফিনিট। তাহলে সেন্টেন্সটার মধ্যে কি রকম থাকবে? সেন্টেন্সটার মধ্যে দুটো পার্ট থাকবে, একটা পার্টের কাজ আগে শেষ হয়ে গিয়েছিল এবং একটা পার্ট পরে শেষ হয়ে গিয়েছিল। যেমন এক্সাম্পল,
সে করার আগে আমি করেছিলাম। আমি করেছিলাম। একই রকম ভাবে সে যাওয়ার আগে আমি গিয়েছিলাম। আমি গিয়েছিলাম। এই যে দুটো সেন্টেন্স তোমরা দেখতে পাচ্ছ, প্রথম সেন্টেন্সটার মধ্যে লক্ষ্য করো যে সে করার আগে আমি করেছিলাম। তাহলে এটার মধ্যে দুটা কাজ, একটা কাজ হচ্ছে সে করেছিল, আরেকটা কাজ হচ্ছে আমি করেছিলাম। তো সে করার আগে আমি করেছিলাম, আগে কার কাজটা হয়েছে? আগে কিন্তু আমার কাজটা হয়েছে। তাহলে আমি করেছিলাম, এটা হবে পাস্ট পারফেক্ট। এবং সে করেছিল, এটা হবে পাস্ট ইনডিফিনিট। তাহলে দুটো টেন্স একই সেন্টেন্সে থাকবে, একই টেন্স কিন্তু সেম টেন্সের দুটো পার্ট। অর্থাৎ একটা পার্ট থাকবে পারফেক্ট এবং আরেকটা পার্ট থাকবে ইনডিফিনিট। একই রকম ভাবে সে যাওয়ার আগে আমি গিয়েছিলাম। তো এই ক্ষেত্রে কোন কাজটা আগে হয়েছিল? আমি গিয়েছিলাম, এটা আগে হয়েছিল। তাহলে এটা হবে পাস্ট পারফেক্ট। আরেকটা হচ্ছে সে গিয়েছিল, এটা কি হবে? এটা হবে পাস্ট ইনডিফিনিট। তো এই দুটো সেন্টেন্সকে মাঝখানে যুক্ত করতে হবে এই যে আগে শব্দটা দিয়ে। আগে মানে বিফোর, পরে মানে আফটার। অর্থাৎ এই ধরনের বাক্যগুলোর মধ্যে বিফোর অথবা আফটার, আগে অথবা পরে, এরকম একটা শব্দ যোগ থাকতে পারে। চলো এবার আমরা গঠন স্ট্রাকচারটা দেখে নিই। তো গঠনটার মধ্যে প্রথমত 1 নম্বরে সাবজেক্ট লিখতে হবে। আমি ওই অংশটার গঠনটা বোঝাচ্ছি যে অংশটা পারফেক্টে থাকবে, কারণ ইনডিফিনিটে যে অংশটা থাকবে ওইটার গঠন তোমাদেরকে বোঝাতে হবে না, ওইটার গঠন তোমরা প্রত্যেকে জানো। 2 নম্বর হেড বসাতে হবে। 3 নম্বর ভার্বের পাস্ট পার্টিসিপল এবং 4 নম্বরে অবজেক্ট। এই হচ্ছে আমাদের পাস্ট পারফেক্টের গঠনটা। তাহলে আমি একটা সেন্টেন্স লিখে নিচ্ছি বোঝার জন্য, যে সে যাওয়ার আগে আমি গিয়েছিলাম। এই যে সেন্টেন্সটা, এটার মধ্যে দুটো পার্ট, একটা হচ্ছে আমি গিয়েছিলাম আর একটা হচ্ছে সে গিয়েছিল। কোন কাজটা আগে হয়েছিল? আমি গিয়েছিলাম, এটা আগে হয়েছিল। তাহলে ওই অংশটাকে আমরা আগে ট্রান্সলেশন করব। তাহলে আমি গিয়েছিলাম, সাবজেক্টটা হবে আই। তারপর হ্যাড, দ্বিতীয় নিয়মটা হচ্ছে হ্যাড ব্যবহার করতে হবে। 3 নাম্বার নিয়ম হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল। তাহলে আমি গিয়েছিলাম, যাওয়া মানে গো, তো গো এর পাস্ট পার্টিসিপলটা কি? গো ওয়েন্ট, তারপরে গন। তাহলে আই হ্যাড গন। এবার আমি পরের সেন্টেন্সটাকে যোগ করব এটার সাথে। আর যোগ করার জন্য মাঝখানে আমি এই যে আগে দেওয়া আছে, এই আগের ইংরেজিটা ব্যবহার করব, যেটা হচ্ছে বিফোর। বিফোর সে যাওয়ার মানে সেও গিয়েছিল, তাহলে সেটা হবে কি? হি। এবং এই যে সেন্টেন্সটা বা এই পার্টটা, ওইটাকে আমরা ইনডিফিনিটে লিখবো, পাস্ট ইনডিফিনিটে। তাহলে পাস্ট ইনডিফিনিটে সাবজেক্টের পরপর কি ব্যবহার করতে হয়? ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার করতে হয়, যেটা আমরা 1 নম্বর পার্টে শিখেছিলাম। তাহলে হি, তাহলে যাওয়ার মানে গো, গো এর পাস্ট ফর্মটা কি? ওয়েন্ট। তাহলে এই পার্টটা হচ্ছে ইনডিফিনিট এবং এই পার্টটা হচ্ছে পারফেক্ট। তাহলে ইনডিফিনিট এবং পারফেক্ট এই দুটো পার্ট নিয়েই আমার সাধারণত এই পাস্ট পারফেক্ট সেন্টেন্সগুলো গঠিত হয়। এইবার চলো আমরা শিখে নেব আমাদের 4 নম্বর যে পার্টটা রয়েছে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে ওই সেন্টেন্সগুলো যে সেন্টেন্সগুলোতে কোনো একটা ক্রিয়ার কাজ অতীতে দীর্ঘ সময় ধরে চলছিল এবং শেষ হয়েছিল, এরকম বোঝায়। অর্থাৎ অতীতে যে কাজগুলো চলছিল দীর্ঘ সময় ধরে, যেহেতু এটা অতীত, তার মানে ওই কাজের একটা এন্ড কিন্তু আমরা দেখেছি, শেষ দেখেছি। আর ওই কাজটা যদি একটা দীর্ঘমেয়াদী কাজ হয়ে থাকে, সেগুলোর ক্ষেত্রে আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস ব্যবহার করব। তো গঠনটাতে কি থাকবে? গঠনের মধ্যে 1 নম্বরে থাকবে সাবজেক্ট,
2 নম্বরে থাকবে হ্যাড বিন, 3 নম্বরে থাকবে ভার্বের সাথে আইএনজি, এবং 4 নম্বরে থাকবে অবজেক্ট। তো আমরা একটা সেন্টেন্স লিখে নিয়েছি, যে সেন্টেন্সটার মধ্যে এমন একটা ভাব প্রকাশ পাবে যেই ভাবটার মধ্যে থাকবে কাজটা অতীতে দীর্ঘ সময় ধরে চলছিল। যেমন সে কাজটি করছিল। এই যে সেন্টেন্সটা আমি লিখলাম, সে কাজটি করছিল, এটার মধ্যে কিন্তু এরকম ভাবও প্রকাশ পায় অতীতকালে চলছিল একটা ক্রিয়ার কাজ, যেটাকে আমরা সিম্পল ভাবে পাস্ট কন্টিনিউয়াস বলতে পারি। কিন্তু আমি এই ক্ষেত্রে এরকম ভাব প্রকাশ করব যে কাজটা শর্ট টাইমে চলছিল এরকম না, এটা লং টাইমে চলছিল। তাহলে প্রথমত আমাকে সি লিখতে হবে বা হি লিখতে হবে, তার সাথে সেকেন্ড রুলটা হচ্ছে হ্যাড বিন ব্যবহার করতে হবে। তাহলে হ্যাড বিন, সি হ্যাড বিন করছিল মানে করা, তার মানে ভার্বের সাথে আইএনজি, তাহলে করা মানে কি ডো, তাহলে ডো এর সাথে আইএনজি দিলে ডুইং, তাহলে শি হ্যাড বিন ডুইং, কি করছিল কাজটি, দি ওয়ার্ক। তাহলে একটা জিনিস তোমরা লক্ষ্য করো, এই পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের যে বাক্যগুলো তুমি দেখবে, ওই বাক্যগুলো বাংলাতে দেখলে মনে হবে সেম সেম ওইগুলোই পাস্ট কন্টিনিউয়াস, কিন্তু ভাবটা প্রকাশ পাবে যে এই কাজটা লম্বা সময় ধরে চলছিল। যেমন এই ক্ষেত্রে শি হ্যাড বিন ডুইং দ্য ওয়ার্ক, তার মানে সে যে কাজটা করছিল এই কাজটা শর্ট টাইমের কাজ ছিল না, এটা একটা লং টাইমের কাজ ছিল। তাহলে এই ক্ষেত্রে তোমরা লক্ষ্য করলে যে পাস্ট যে টেন্সটা, এই পাস্ট টেন্সের যে চারটা পার্ট, সে চারটা পার্টই আমরা ধারাবাহিকভাবে পরপর আলোচনা করলাম। এবার চলো আমরা চারটা এক্সাম্পল দিয়ে এটা আরেকটু ক্লিয়ার করে দিই তোমাদেরকে, তাহলে বুঝতে সুবিধা হবে। 1 নাম্বার, আই ওয়েন্ট টু আগরতলা। 2 নম্বর, she was doing the work. 3 নম্বর, she had done the work before I did. 4 নাম্বার, she had been doing the work. তাহলে এই চারটা সেন্টেন্স আমি লিখলাম এবং এই চারটা সেন্টেন্স কিন্তু পাস্ট টেন্সের চারটা পার্টের মধ্যে আছে। প্রথমে তুমি লক্ষ্য করো সাবজেক্টের পরপরই ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার করা হয়েছে, অর্থাৎ কোনো একটা সেন্টেন্সে সাবজেক্টের পরপরই যদি ভার্বের পাস্ট ফর্ম দেখো সেটা অবভিয়াসলি পাস্ট ইনডিফিনিট হবে। 2 নম্বরে দেখো সাবজেক্টের পরপরই ওয়াজ আছে এবং ভার্বের সাথে আইএনজি আছে। যদি ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকে সেটা কন্টিনিউয়াস, এবং তার আগে যদি ওয়াজ অথবা ওয়ার থাকে সেটা হবে পাস্ট কন্টিনিউয়াস। তাহলে পাস্ট কন্টিনিউয়াসটা তুমি বুঝতে পারলে। 3 নাম্বার সেন্টেন্সটা হচ্ছে শি হ্যাড ডান। এই ক্ষেত্রে দেখো ভার্বের পাস্ট পার্টিসিপল যে ব্যবহার করেছি আমি, তার আগে হ্যাড ব্যবহার করেছি। কোনো একটা সেন্টেন্সে তুমি যদি দেখো যে ভার্বের পাস্ট পার্টিসিপল ব্যবহার করা হয়েছে এবং তার আগে হ্যাড ব্যবহার করা হয়েছে, তাহলে নিঃসন্দেহে সেটা হবে পাস্ট পারফেক্ট টেন্স। এবং 4 নম্বর সেন্টেন্সে দেখো শি হ্যাড বিন ডুইং। যদি কোনো সেন্টেন্সে দেখো হ্যাড বিন রয়েছে এবং ভার্বের সাথে আইএনজি রয়েছে, তাহলে অবশ্যই সেটা কন্টিনিউয়াস এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে পাস্ট কন্টিনিউয়াস ছিল শি ওয়াজ ডুইং, অর্থাৎ ডুইং এর আগে শুধুমাত্র ওয়াজ লিখেছিলাম, আর এক্ষেত্রে ডুইং এর আগে হ্যাড বিন লিখেছি। যদি আইএনজি যুক্ত ভার্বের আগে শুধুমাত্র ওয়াজ থাকে সেটা হবে সিম্পল পাস্ট কন্টিনিউয়াস, আর যদি আইএনজি যুক্ত ভার্বের আগে হ্যাড বিন থাকে তখন সেটা হয়ে যাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আর পারফেক্ট কি হবে, শুধু হ্যাড থাকবে, ভার্বের পাস্ট পার্টিসিপল অর্থাৎ ভি3 ফর্মটা থাকবে, আর ইনডিফিনিটের সাবজেক্টের পরপরই ভার্বের পাস্ট ফর্ম থাকবে। যেহেতু তোমরা কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমাদের কিন্তু টেন্স কাকে বলে, কত প্রকার কি কি এইসব আসবে না। এই সেন্টেন্সগুলো দেখে তোমাদেরকে বুঝতে হবে যে এটা টেন্সের কোন ভাগের মধ্যে রয়েছে। এখন মনে করো তোমাদের সিলেবাসে তো এরর ফাইন্ডিং বা এরর আইডেন্টিফিকেশন রয়েছে, এক্ষেত্রে
শি হ্যাড বিন রয়েছে সেন্টেন্সটার মধ্যে, কিন্তু এক্ষেত্রে শুধুমাত্র ডু রয়েছে। তখন এই ডোটা দেখে তুমি বুঝতে পারবে যে ডোটা ভুল। তাহলে এই ভুলটা সংশোধন করে এই ডো এর পরিবর্তে কি লিখতে হবে, ডুইং লিখতে হবে। তো এই জন্যই তোমাদের টেন্স শেখা, কারণ এই টেন্সটা শিখতে পারলেই তোমরা ন্যারেশন শিখতে পারবে, এরর আইডেন্টিফিকেশন করতে পারবে, গ্যাপ ফিলিং করতে পারবে, সবকিছু করতে পারবে। সুতরাং এই টেন্সটা কম্পালসারি। তাহলে আজকের ক্লাসে আমরা পাস্ট টেন্সটাকে সম্পূর্ণভাবে শেষ করতে পারলাম। তো আগামী ক্লাসে আমরা চেষ্টা করব যে ফিউচার টেন্স যেটা রয়েছে ওইটার মধ্যে 4টা ভাগ থাকবে। ওই 4টা ভাগ একই ক্লাসে একই দিনে আমরা কিভাবে শেষ করতে পারি। তাহলে আজকে যে ক্লাসটা আমি করলাম, অবশ্যই তোমরা প্রয়োজনে রিপিট করে করে ক্লাসটাকে 2-1 বার দেখে নিও। কিছু নোট করা থাকলে খাতাতে নোট করে নিও, এবং এই টেন্সটা তোমাদের অবশ্যই আয়ত্তে নিয়ে আসতে হবে। কারণ এই টেন্সটা যদি তোমরা সঠিকভাবে বা ভালোভাবে আয়ত্তে না আনতে পারো, তাহলে কিন্তু গ্রামারের বাকি পার্টগুলো আমিও বুঝাতে পারবো না, বা তোমাদেরও বুঝতে অসুবিধা হবে। তাহলে আজকের ক্লাস এখানে শেষ করছি। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, এবং টেন্সের পার্ট 5 দেখার আমন্ত্রণ রইল, এবং ওই পার্ট 5 এর মাধ্যমেই আমরা সম্পূর্ণ টেন্সটা শেষ করতে পারবো আশা রাখছি।